Hello dear students, welcome to TWS Academy. General Awareness and GK আজ সেট 17 আজকের পর্বে কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আই হোপ ক্লাসটি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে। সমস্ত পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ক্লাসটি তোমরা দেখতে পারো। বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কমন দিতে চলেছি। এই সমস্ত ক্লাসগুলো তোমরা যদি সেশনগুলো করতে থাকো, আশা করব ক্লাসটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। আর সমস্ত ফ্রি লাইভ ক্লাস দেখতে দা ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর আমাদের ব্যাচে ক্লাস করতে ইচ্ছুক হলে চলে যাও গুগল প্লে স্টোরে, সেখানে কিন্তু অ্যাভেলেবেল আছে TWS একাডেমি অ্যাপ। ডাউনলোড করো, নিজের নাম এনরোল করো এবং পেইড কোর্সের মাধ্যমে ক্লাসও করতে শুরু করে দাও। ওকে, তো প্রথম প্রশ্ন দেখো। প্রথম আজ স্ক্রিনে যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আনাইমুদি শৃঙ্গের উচ্চতা কত মিটার। এই তো আনাইমুদি শৃঙ্গের উচ্চতা কত মিটার। উচ্চতা থেকে প্রশ্ন আসলে অনেকে গলিয়ে ফেলে, এটা অনেকে ভাবে কঠিন প্রশ্ন, কিন্তু একদমই কিন্তু সহজ প্রশ্ন। আনাইমুদিটা কি? আনাইমুদি হচ্ছে আমাদের ভারতের সমগ্র দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ বা সমগ্র দক্ষিণ ভারতের উচ্চতম স্থানের নাম হচ্ছে আনাইমুদি। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু পশ্চিমঘাট পর্বতে অবস্থিত। পশ্চিমঘাট পর্বত, এটা সমগ্র দক্ষিণ ভারত তথা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এই আনাইমুদির উচ্চতা কতটা? অ্যান্সার হবে 2695 মিটার উচ্চতা। এটা হচ্ছে তোমার পশ্চিমঘাট পর্বত তথা সমগ্র দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ। আগারওয়াল কাপ কোন খেলার সাথে যুক্ত? আগারওয়াল কাপটা কোন খেলার সঙ্গে যুক্ত? বিভিন্ন খেলার সাথে যুক্ত বিভিন্ন কাপ। পরীক্ষায় প্রশ্ন আসে রঞ্জি ট্রফি কিসের সঙ্গে যুক্ত, বেটন কাপ কিসের সঙ্গে যুক্ত, থমাস কাপ কিসের সঙ্গে যুক্ত। তো এই সব থেকে প্রশ্ন আসে পরীক্ষায়। এখানে আমরা যদি দেখি আগারওয়াল কাপ এটা কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে একটা কি ব্যাডমিন্টন টুর্নামেন্ট। আগারওয়াল কাপ, থমাস কাপ, সুদিরমান কাপ, BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তার আমরা যদি বলি আরেকটা হচ্ছে উবের কাপ। তো প্রভৃতি হচ্ছে তোমার কিছু কিন্তু উল্লেখযোগ্য ব্যাডমিন্টন কাপ। সমাচার দর্পণ সংবাদপত্রটি কি প্রকাশ করেছে? সমাচার দর্পণ এই সংবাদপত্রটি কিন্তু একটা অন্যতম উল্লেখযোগ্য সংবাদপত্র। কারণ এই সংবাদপত্রটা কি? এটা হচ্ছে আমরা জানি আমাদের ভারতের প্রথম সংবাদপত্র দ্য বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট এটা হচ্ছে কি ভারতের প্রথম সংবাদপত্র। নামে বাংলা বা বেঙ্গল গ্যাজেট হলে এটা কিন্তু বাংলা সংবাদপত্র ছিল না, এটা ছিল ইংরেজি সংবাদপত্র। 1780 সালে ভারতে প্রথম সংবাদপত্র এটা প্রকাশিত হয়। প্রকাশক কে ছিলেন? আগস্ট হিকি, জেমস আগস্ট হিকি, তিনি এটা প্রতিষ্ঠা করেন। এই কারণে এটাকে হিকির বেঙ্গল গ্যাজেটও বলা হয়, এটা আমরা সকলেই জানি। এবারে আমরা আসবো সমাচার দর্পণ। সমাচার দর্পণ এটা মার্শম্যান যিনি ছিলেন শ্রীরামপুর ত্রয়ীর মধ্যে একজন, কেরি মার্শম্যান এবং ওয়ার্ড তারা ছিল শ্রীরামপুর ত্রয়ী, তাদের মধ্যে একজন। ইনি ছিলেন ব্যাপটিস্ট মিশনারি। তো মার্শম্যান তিনি দুটো পত্রিকা প্রকাশ করেছিলেন উল্লেখযোগ্য, যার মধ্যে একটা হচ্ছে তোমার এই যে পত্রিকাটার নাম হচ্ছে কি সমাচার দর্পণ, এবং আরেকটা হচ্ছে দিকদর্শন। এই দুটি পত্রিকা তিনি কিন্তু প্রকাশ করেছিলেন। এবং কবে প্রকাশিত হয় এই পত্রিকা? 1818 সালে প্রকাশিত হয়। এবারে এর মূল যে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব ছিল এই সংবাদপত্রটি সেটা কি? এটা হচ্ছে প্রথম বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা। প্রথম বাংলা পত্রিকা ছিল কোনটি বা সংবাদপত্র ছিল কোনটি? সেটা হবে সমাচার দর্পণ। এটা ছিল প্রথম বাংলা ভাষায় প্রকাশিত। ওকে, নেক্সট হচ্ছে আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ধাতব উপাদান আধুনিক পর্যায় সারণীর কোনটি? আধুনিক পর্যায় সারণীতে 7টি পর্যায় আছে আমরা জানি, এবং শ্রেণী কতগুলি? শ্রেণী হচ্ছে 18টি। তো এর মধ্যে যদি দেখা হয়
আধুনিক পর্যায় সারণীর প্রথম যে মৌল সেটা হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন কি, হাইড্রোজেন তো ধাতব উপাদান না, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, অধাতব। তো হাইড্রোজেনের পরবর্তী হিলিয়াম, সেটাও কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস, কিন্তু প্রথম ধাতব উপাদান সেটা হচ্ছে লিথিয়াম। লিথিয়াম কত, এর পারমাণবিক সংখ্যা 3। তো লিথিয়াম হচ্ছে আধুনিক পর্যায় সারণীর প্রথম ধাতব উপাদান। অপশন এ যারা অ্যান্সার করলে সঠিক উত্তর হবে লিথিয়াম। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে কোন দ্বীপ অবস্থিত? ভারত এবং শ্রীলঙ্কা, ভারতের একদমই দক্ষিণে অবস্থিত, তামিলনাড়ুর সঙ্গে তোমার হচ্ছে জলজ সীমানা ভাগ করে এই শ্রীলঙ্কা, জানি আমরা। শ্রীলঙ্কা এবং ভারত এই দুটির মাঝে কিন্তু পক প্রণালী আছে, পক প্রণালী, এটা কিন্তু তোমার হচ্ছে কি করে, পক প্রণালী এবং মান্নার উপসাগর। শুধু ক্লাস হবে না, ক্লাসের সঙ্গে কিন্তু এন্টারটেনমেন্টও হবে। কি, পক প্রণালী এবং মান্নার উপসাগর এই দুটি হচ্ছে আমাদের ভারত এবং প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, মাঝে অবস্থিত, বিচ্ছিন্ন করে থাকে ভারত শ্রীলঙ্কাকে, এটা মনে রাখতে হবে সকলেরই। ওকে, এবারে মূল প্রশ্ন হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মাঝে একটা দ্বীপ অবস্থিত, কোন দ্বীপ? সেটা ভারতেরই অংশ, সেটা হচ্ছে পাম্বাম দ্বীপ। অপশন ডিতে আছে দেখো, পাম্বাম দ্বীপ, এটা তামিলনাড়ুর অংশ এবং এটা ভারত শ্রীলঙ্কার মাঝে অবস্থিত। মহাবীর কত বছর বয়সে নির্বাণ লাভ করেছিলেন? মহাবীর নির্বাণ লাভ করেছিলেন বলতে এখানে বোঝানো হচ্ছে, মহাবীর তোমার হচ্ছে নির্বাণ বলতে কি বোঝায়? নির্বাণ সেই গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন, মহাপরিনির্বাণ, অর্থাৎ তিনি কত বছর বয়সে দেহ ত্যাগ করেছিলেন। স্বেচ্ছা মৃত্যুবরণকে দেহ ত্যাগ বলা হয় বা নির্বাণ বলা হয়। তো মহাবীর তিনি ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর, শেষ জৈন তীর্থঙ্কর। মহাবীর তিনি শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন। তিনি 30 বছর বয়সে কি করেন? গৃহ ত্যাগ করেছিলেন 30 বছর বয়সে। 30 বছরে গৃহ ত্যাগ, তারপরে গৃহ ত্যাগ করার পরে তিনি 12 বছর কি করেন? কঠোর তপস্যা করার পরে তিনি কিন্তু নির্বাণ লাভ, তিনি হচ্ছে তোমার কি বলে ওটাকে, দিব্য জ্ঞান লাভ করেছিলেন 12 বছর তপস্যা করার পরে। এবং তিনি যবে নির্বাণ লাভ করেছিলেন সেটা হবে 72 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেছিলেন। তো 72 বছর বয়সে তিনি শেষটা মৃত্যু গ্রহণ করেছিলেন। কবে, এই কোথায়? অ্যান্সার কি হবে? এটা কিন্তু পড়ে থাকে যে তিনি কোথায় তার দেহ ত্যাগটা করেছিলেন। অ্যান্সার হবে কুশীনগরে। সরি, কুশীনগরটা ভুল করে বলে, কুশীনগরটা ছিল তোমার হচ্ছে গৌতম বুদ্ধের। আচ্ছা, এটা ছিল পাবাপুরী, ঠিক আছে, পাবাপুরীতে, পাবাপুরী যেটা ছিল তোমার হচ্ছে কোথায় বলতো? পাবাপুরী ছিল তৎকালীন সময়ে মগধের রাজগিরির নিকটে একটা স্থান, সেখানে তিনি দেহত্যাগ করেন। আর কুশীনগরে 80 বছর বয়সে গৌতম বুদ্ধ তার দেহত্যাগটা করেছিলেন। কমলাকান্ত কার ছদ্মনাম? কমলাকান্ত ছদ্মনামে কে লিখতেন, কোন লেখক লিখতেন? সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু এবং বলা হচ্ছে আরেকজনের নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নিহার রঞ্জন গুপ্ত। এদের মধ্যে কে? সুনীল গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন দিয়েছিলাম, সুনীল গঙ্গোপাধ্যায় কি ছদ্মনামে লিখতেন? সুনীল গঙ্গোপাধ্যায় লিখতেন কি ছদ্মনামে? তার ছদ্মনাম ছিল নীল লোহিত। নীল লোহিত ছদ্মনামে তিনি লিখতেন। সমরেশ বসু কাল কেতু ছদ্মনামে লিখতেন। কালকুট, কালকুট ছদ্মনামে লিখতেন। ওকে, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখতেন কি নামে? তিনি লিখতেন হচ্ছে তোমার কি এটা, কমলাকান্ত ছদ্মনামে। আর নিহার রঞ্জন গুপ্তের যেটা ছদ্মনাম ছিল, নিহার রঞ্জন গুপ্তের ছদ্মনাম হচ্ছে বানভট্ট। বানভট্ট। কালকেতু ওটা মতি নন্দীর ছদ্মনাম, আই হোপ ওটা মনে হচ্ছে। ওকে, এবং কালকুটটা এটা ছিল সমরেশ বসু। সবাত শ্বসনের প্রথম পর্যায়টির নাম? সবাত শ্বসন কি? অক্সিজেন এর উপস্থিতিতে যে শ্বসন হয়।
তাকে কি বলা হয়? তাকে বলা হয় সবাত শ্বসন। তো সবাত শ্বসনের প্রথম যে পর্যায় সেটার নাম কি? সেটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এই পর্যায়টা কি বলতো? গ্লাইকোলাইসিস পর্যায় হচ্ছে এটা সবাত শ্বসনের প্রথম পর্যায়, যেখানে গ্লুকোজ 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 কি হয়? পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। ওকে, তো পরীক্ষায় প্রশ্ন যদি আসে যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ কিসে পরিণত হয়, এটা হচ্ছে তোমার পরিণত হয় পাইরুভিক অ্যাসিডে। এটাকে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বলে। কোথায় লাঙলের ব্যবহারের নিদর্শন পাওয়া গেছে প্রাচীনতম? লাঙলের ব্যবহার করা হতো কোন স্থানে? হরপ্পা সভ্যতার। অ্যান্সার কি হবে? ধোলাভিরা, কালীবাঙ্গান, লোথাল নাকি সুরকোটাটা? কোন স্থানে নিদর্শন পাওয়া গেছে? আচ্ছা, প্রথমে বলো তো এই যে সমস্ত সিন্ধু সভ্যতার সাইট গুলো কোথায় অবস্থিত? ধোলাভিরা, এটা কোথায়? এটা হচ্ছে গুজরাটে, গুজরাট রাজ্যে অবস্থিত। দেন কালীবাঙ্গান কোথায়? রাজস্থানে, রাজস্থান রাজ্যে। পরীক্ষায় আসে প্রশ্ন এই ধোলাভিরা সাইটটি কোন রাজ্যে অবস্থিত? লোথাল এবং সুরকোটাটা এই দুটোও কিন্তু গুজরাটে অবস্থিত, গুজরাট রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এবারে কালীবাঙ্গান সাইট যে সাইট, সেই সাইটে কিন্তু পাওয়া গেছে কি? লাঙলের নিদর্শন। কালীবাঙ্গান সাইটটি, এখানে কিন্তু আরেকটা জিনিস পাওয়া গেছে কি জানো? ইটের নিদর্শন পাওয়া গেছে, পোড়া মাটির ইটের নিদর্শন পাওয়া গেছে এখানে। তাছাড়া এখানে পাওয়া গেছে লাঙলের নিদর্শন। কালীবাঙ্গান সাইটটি আবিষ্কার কে করেছিলেন? আরেকটা জিনিস তথ্য জেনে রাখো, 1960 সালে এটা আবিষ্কার হয়েছিল। 1960 সালে আবিষ্কৃত এটা হয় এবং এটা আবিষ্কার করেছিলেন বি কে থপার। ওকে, 1960 সালে বি কে থপার আবিষ্কার করে এটা। চেঙ্গিজ খাঁ কত খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন? চেঙ্গিজ খাঁ কে ছিলেন? মঙ্গল শাসক ছিলেন। চেঙ্গিজ খাঁ তার একটা বৃহৎ সাম্রাজ্য ছিল, বলা হয়ে থাকে এশিয়ার পূর্ব প্রান্ত থেকে ইউরোপ পর্যন্ত কিন্তু তার বৃহৎ সাম্রাজ্য ছিল। এবং এই চেঙ্গিজ খাঁ বলা হয় তিনি কয়েক মিলিয়ন মানুষকে হত্যা করে। এই চেঙ্গিজ খাঁ তিনি ভারতেও আক্রমণ করেছিলেন। তিনি সিন্ধু উপত্যকা পাড়ি দিয়ে ভারত আক্রমণ করেন। সেটা কবে? তো চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করেছিল কবে? 1221 খ্রিস্টাব্দে চেঙ্গিজ খাঁ ভারত আক্রমণ করে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে চেঙ্গিজ খাঁ যখন ভারত আক্রমণ করে তখন ভারতের শাসক কে ছিল? কে ছিল দিল্লির তখন শাসক? ইনি যখন ভারত আক্রমণ করেছিলেন তখন ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশের সময়ে তিনি ভারত আক্রমণটা করেছিলেন। এবার ইলতুৎমিশের সময়কালটা একটু জেনে রাখো। তিনি 1211 সালের থেকে 1236 সাল পর্যন্ত দিল্লির সুলতান ছিলেন। আজ যেটা তোমাদের এইচডব্লিউ থাকবে, কোন দেশের প্রথম প্রাচীন অলিম্পিকের খেলার যে সূচনা সেটা হয়েছিল? একদমই সহজ বেসিক প্রশ্ন, 100% যতজন ক্লাস দেখছো সকলেরই এই উত্তরটি করা উচিত। যতজন দেখছো, কেউ একজন যদি ভুল করে তাহলে কিন্তু তোমার অনেক ঘাটতি আছে, কারণ এই প্রশ্নের উত্তর জানে না এমন কেউ নেই। বাচ্চা কাচ্চা সবাই জানে যে প্রাচীন যে অলিম্পিক খেলার সূচনা সেটা কোন দেশে হয়েছিল। শুধু প্রাচীন নয়, আধুনিক অলিম্পিক এবং প্রাচীন অলিম্পিক এক দেশে হয়েছিল, সেটা কোথায়? সকলে এটা কমেন্টে জানিয়ে যাবে। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের বা সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গারো পাহাড় কোথায়? গারো পাহাড়টা অবস্থিত কোথায়? গারো, খাসি, জয়ন্তিয়া প্রভৃতি পাহাড় নিয়ে কিন্তু গড়ে উঠেছে মেঘালয় মালভূমি। তো মেঘালয়, সমগ্রই মেঘালয় মালভূমি অঞ্চলে বিভিন্ন পাহাড় আছে, আমরা জানি গারো, খাসি, জয়ন্তিয়া বিভিন্ন পাহাড়। তো তার মধ্যে গারো পাহাড়ের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা কি হবে? সেটা হচ্ছে নকরেক। ঠিক আছে, নকরেক গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আরেকটা জিনিস মনে রাখো, এখানে কিন্তু প্রশ্ন আরেকভাবে ঘুরিয়ে তোমাদের দিয়ে থাকে, যেটা হচ্ছে সমগ্র মেঘালয় মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা অনেকে ভুল করে তখন কিন্তু নকরেক করে দেয়, নকরেক কিন্তু হবে না। সমগ্র মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম বললে বা সর্বোচ্চ স্থানের নাম বললে হবে শিলং। শিলং পাহাড়ে অবস্থিত শিলং কিন্তু সমগ্র মেঘালয়ের বা মেঘালয় মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। নিচের কোন রাসায়নিক যৌগটি মার্বেল নামে পরিচিত? মার্বেল নামে কোনটি পরিচিত? একদমই সহজ বেসিক প্রশ্ন, ক্লাস 2 এর স্টুডেন্ট করে দেবে এটার উত্তর। মার্বেল কাকে বলা হয়?
ক্যালসিয়াম কার্বেট, এই ক্যালসিয়াম কার্বনেট তাকে বলা হয় মার্বেল। সংকেত কি? CaCO3। ক্যালসিয়াম কার্বনেট। তুর্গা জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? তুর্গা জলপ্রপাত এটা কোথায় অবস্থিত? অনেকে নামটা প্রথম শুনবে তুর্গা জলপ্রপাত, কিন্তু যারা ওই অঞ্চলে বসবাস করে অনেকে সেই অঞ্চল থেকে ক্লাস দেখে। আমাদের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা থেকে অনেকে ক্লাস দেখে, তাই তো? তুর্গা জলপ্রপাতটি পুরুলিয়া জেলাতে অবস্থিত। পুরুলিয়া জেলার একটা অন্যতম অযোধ্যা পাহাড়ে অবস্থিত। অযোধ্যা পাহাড়ে অবস্থিত। কোথায় এটা? পুরুলিয়াতে। আর পুরুলিয়া তো এখানে অপশানে নেই, তাহলে কি হবে? পশ্চিমবঙ্গ। তো অ্যান্সার হবে পশ্চিমবঙ্গে অবস্থিত তুর্গা জলপ্রপাত। ঠিক আছে, তুর্গা পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের একটা আকর্ষণীয় জলপ্রপাত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় চ্যান্সেলর কে ছিলেন? চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর তো কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথমে আমরা দেখব প্রতিষ্ঠা হয় কবে। কলকাতা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসতেই পারে, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠা হয়েছিল? সঠিক উত্তর হবে কবে? 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, প্রথম উপাচার্য যিনি ছিলেন তিনি কে? স্যার উইলিয়াম কোলভিল। ওকে, আর যিনি প্রথম আচার্য ছিলেন তিনি অবভিয়াসলি লর্ড ক্যানিং। এবারে প্রথম ভারতীয় ভাইস চ্যান্সেলর কে হবে? সেটা হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। যারা অ্যান্সার করলে গুরুদাস, অপশন বি সেটা কিন্তু সঠিক উত্তর হবে। যখন বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল তখন দিল্লিতে কার শাসন ছিল? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু দুটো দেখলাম। একটা হচ্ছে ইলতুৎমিশের, এই চেঙ্গিস খা কার সময়ে ভারত আক্রমণ করেছিল, একটা এরকম ভাবে আসতে পারে প্রশ্ন পরীক্ষায়, কিন্তু ওই জন্য তোমাদের এই ধরনের প্রশ্ন করানো হচ্ছে যে যখন বাহমনি সাম্রাজ্যটা এরা কোথায় শাসন করতো? বাহমনি সাম্রাজ্য এদের রাজধানী ছিল কোথায়? দৌলতাবাদ। সেখানে কিন্তু দৌলতাবাদ থেকে গুলবর্গায় এদের রাজধানী স্থানান্তর হয়। সেই অঞ্চলে কিন্তু এরা নিজেদের দেবগিরি যে অঞ্চল সেখানে কিন্তু তারা তাদের রাজধানী স্থাপন করে বা সেখানে কিন্তু শাসন করত। তো এই বাহমনি সাম্রাজ্যের যদি বলা হয় প্রতিষ্ঠাতাকে ছিল, সেটা হচ্ছে হাসান গাঙ্গু। অনেকে বলবে হাসান গাঙ্গুটা আবার কি? হাসান গাঙ্গু হচ্ছে আলাউদ্দিন হাসান বাহমন শাহ, তার প্রকৃত নাম আলাউদ্দিন হাসান বাহমন শাহ। তিনি বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং তার প্রকৃত নাম হচ্ছে হাসান গাঙ্গু। এই হাসান গাঙ্গু তিনি 1347 খ্রিস্টাব্দে কি করেন? এই বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন। এবং এটা যখন প্রতিষ্ঠা হয় তখন দিল্লির যিনি সুলতান ছিলেন তিনি হবেন মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলকের সময়ে তিনি স্থাপন করেন। ভরবেগের এসআই একক কি? ভরবেগের এসআই এককটা কি? করো সকলে, ভরবেগের এসআই একক কি? অ্যান্সার হবে কি? কেজি মিটার সেকেন্ড 1। এটা হবে তোমার হচ্ছে ভরবেগের অপশন ডি, কেজি মিটার সেকেন্ড 1। এটা হচ্ছে ভরবেগের এসআই একক। ভারতীয় সংবিধানে অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তিনি কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তো কত নং ধারা অনুসারে? কোন ধারা অনুসারে তিনি নিযুক্ত হন? 71, 73, 74, 75। সঠিক উত্তর হবে 75 নং ধারা অনুসারে সংবিধানের প্রধানমন্ত্রী তিনি তাকে নিযুক্ত করবেন রাষ্ট্রপতি। প্রথমবার সংবিধান সংশোধন করা হয় কবে? আবারও একটা সংবিধান থেকে প্রশ্ন। প্রথমবার ফার্স্ট সংবিধান সংশোধনী কবে হয়েছে? সঠিক উত্তর করো সকলে। প্রথম সংবিধান সংশোধনীটি হয়েছিল 1951 সালে। আচ্ছা, প্রথম সংবিধান সংশোধনীতে নবম তফসিল যেখানে ভূমি সংক্রান্ত বিষয়াবলী বা জমিদারি প্রথা সংক্রান্ত বিষয়াবলী, জমিদারি প্রথা অবলুপ্তকরণ প্রভৃতি কিন্তু যুক্ত আছে।
যুক্ত হয় প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে। নবম যে তফসিল সেটা যুক্ত হয়েছিল। প্রথম চটকল বা চট কারখানা কোথায় গড়ে ওঠে ভারতের প্রথম চটকল কারখানা কোথায় গড়ে উঠেছিল? ত্রিবেণীতে, রেশরা, শ্রীরামপুর নাকি ব্যারাকপুর? সঠিক উত্তর কি হবে? চটকল কোথায় গড়ে ওঠে? এটা প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে আসে, যেটা হচ্ছে ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? প্রথম পাটকল কবে স্থাপিত হয়? 1855-তে স্থাপিত হয়েছিল আমরা জানি। তো পাট দিয়েই তো চটের বস্তা তৈরি হবে, পাটের দড়ি দিয়েই। তো এখানে মাথা লাগানোর প্রয়োজন, যেটা হচ্ছে রিসরাতে পাটকল বা চটকল একই ব্যাপার, দুটো 1855-তে প্রতিষ্ঠা হয়। নিউটনের কোন গতিসূত্রকে জ্যাডের সূত্র বলা হয়? জ্যাডের সূত্র বলা হয় কোন গতিসূত্রকে? নিউটনের 3টি গতিসূত্র আছে, যার মধ্যে জ্যাডের সূত্র বা জ্যাডো বলতে জড়তার সূত্রে কাকে বলা হয়? অ্যান্সার কি হবে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি সবগুলোকে? জ্যাডের সূত্র বলা হয় কাকে? সেটা হবে প্রথম সূত্রকে। আচ্ছা, নিউটনের প্রথম গতিসূত্রটা কি? কোনো একটা বস্তু ধরো স্থির ভাবে আছে, এটা ধরো স্থির বস্তু, সেই স্থির বস্তুটাকে তুমি যদি বাইরে থেকে ফোর্স বল প্রয়োগ না করো, সেই স্থির বস্তুটাতে অসামান্য মানে চিরকালই অসীম সময়কাল ধরে এটা কিন্তু চিরকাল ধরে ওই স্থির অবস্থাতেই থাকবে, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করা হয়। আর কোনো একটা গতিশীল বস্তু, ছুটন্ত বস্তু, গতিশীল বস্তুকে তুমি যদি বাইরে থেকে থামানোর চেষ্টা না করো, সেটা কিন্তু সব সময় চলতে থাকবে, সেটা অটোমেটিক চলতেই থাকবে। এটা হচ্ছে জ্যাডের সূত্র। ঠিক আছে, টিডব্লিউএস একাডেমি ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক হলে তোমরা আমাদের টিডব্লিউএস একাডেমির অ্যাপে ডাউনলোড করতে হবে। তোমাদের বিভিন্ন ফিচার্স, সেখানে তোমাদের ক্লাস করানো হচ্ছে, সমস্ত অভিজ্ঞ টিচাররা সেখানে তোমাদের ক্লাস করাচ্ছে। তো অবশ্যই তোমরা টিডব্লিউএস একাডেমিতে ক্লাস করতে ইচ্ছুক হলে আজই ডাউনলোড করো টিডব্লিউএস একাডেমি অ্যাপ, যেখানে আমি তোমাদের একটা এখানে গুরুত্বপূর্ণ বিভিন্ন ব্যাচ আছে, বিভিন্ন উল্লেখযোগ্য ব্যাচ আছে, যে ব্যাচে অনেক স্টুডেন্টরা পড়া শুরু করে দিয়েছে। তো তুমি সময় নষ্ট না করে 5 মাসের ভ্যালিডিটির ক্লাস, তোমার হচ্ছে 5 মাস ব্যাচটিতে লাইভ ক্লাস হবে এবং 12 মাস ভ্যালিডিটি। তো অবশ্যই সময় থাকতে সকলে যুক্ত হও ক্লাসে। ওকে, পরের প্রশ্ন, প্রথম ভারতীয় আইসিএস এর জন্য নির্বাচিত হয়েছিলেন কে? ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস প্রথম কে নিযুক্ত হন? প্রথম আইসিএস নির্বাচিত কে হয়েছিলেন? সঠিক উত্তর হবে কে? সেটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। কত সালে গভর্নর জেনারেল উপাধি পরিবর্তিত হয়ে ভাইসরয় হয়? গভর্নর জেনারেল, আচ্ছা, ভারতের বিভিন্ন সময়ে কিন্তু ব্রিটিশ যে পদ সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। ভারতের গভর্নর জেনারেল, ভারতের ভাইসরয়, বাংলার গভর্নর জেনারেল, বাংলার গভর্নর, এরকম ভাবে কিন্তু চেঞ্জ হয়েছে পদে পদে। তো গভর্নর জেনারেল যে পদ বা গভর্নর জেনারেল পদটাকে চেঞ্জ করা হয়েছিল কবে? অ্যান্সার হবে, এটাকে চেঞ্জ করা হয় 1985-এ। হ্যাঁ, ঠিক আছে, 1985-এ। এক মিনিট, এটা এটা যেন আমার খটকা লাগলো। এটা হবে তোমার 1858-তে। ঠিক আছে, 1858-তে তোমার সেই লর্ড ক্যানিং, তিনি তোমার হচ্ছে প্রথম কি নিযুক্ত হয়েছিলেন জানো? প্রথম ভাইসরয় নিযুক্ত হয়েছিল। ঠিক আছে, 1858 সালে গভর্নর জেনারেল পদটি ভাইসরয় পদে তোমার উপনীত হয়। ঠিক আছে, আর প্রথম ভাইসরয় কে ছিলেন? সেটা হবে লর্ড ক্যানিং, তিনি ছিলেন প্রথম ভারতের ভাইসরয়। ভারতের খনিজ ভান্ডার কাকে বলে? ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? সঠিক উত্তর কি হবে? ভারতের খনিজ ভান্ডার বলা হয় ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এই অঞ্চলে বিভিন্ন উল্লেখযোগ্য মানে হচ্ছে তোমার কয়লা খনি থেকে শুরু করে বিভিন্ন খনি অঞ্চল, তাছাড়া অনেক কিন্তু এখানে ভারতের বলা হয়ে থাকে বেশিরভাগ যে খনিজ পদার্থ সেগুলো এখানেই সংরক্ষিত আছে। তো সঠিক উত্তর হবে ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে বলা হয় ভারতের খনিজ ভান্ডার। মাঞ্চুরিয়ান তৃণভূমি কোথায় দেখা যায়? ভারতের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন অংশে বিভিন্ন তোমার তৃণভূমি দেখা যায়, আমরা দেখেছি। তো মাঞ্চুরিয়ান তৃণভূমি কোথায় দেখা যায়? যেমন উত্তর আমেরিকাতে আমরা দেখেছি কি প্রেইরি তৃণভূমি দেখেছি। দক্ষিণ আমেরিকাতে দেখেছি কি পম্পাস, তাই তো, পম্পাস তৃণভূমি। এবং
রাশিয়া, অস্ট্রেলিয়াতে তোমার সেই ক্যান্টারবেরি, যেটা নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে আরেকটা আছে যেটা হচ্ছে কি বলে ডাউনস তৃণভূমি, এবং রাশিয়াতে কিন্তু দেখা যায় মাঞ্চুরিয়ান তৃণভূমি। অ্যান্সার হবে এখানে অপশন সি। ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কে? ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাউকে বলা হয়, সেটা হচ্ছে লর্ড ক্যানিংহ্যামকে, আলেকজান্ডার ক্যানিংহ্যামকে। কোন বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে? অর্থ বিল সম্পর্কে আমাদের ভারতীয় সংবিধানের ধারা কোথায় আছে? ধারা 110 নং ধারায় কিন্তু আছে কি অর্থ বিল সম্পর্কে বিষয়বস্তু। সেখানে বলা হচ্ছে কি ভারতীয় যে অর্থ বিল, সেটা ভারতের অর্থ বিল, সেটা রাষ্ট্রপতির সুপারিশ ক্রমে উত্তোলন করতে হবে। কোথায় উত্তোলন হবে? এটা উত্তোলিত হবে লোকসভায়, নিম্নকক্ষে, ঠিক আছে। এবং অর্থ বিল, কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত যিনি সিদ্ধান্ত নেবেন তিনি হচ্ছেন লোকসভার স্পিকার। মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? মুঘলদের সরকারি ভাষাটা কি ছিল? মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল? সেটা হবে ফার্সি ছিল মুঘলদের সরকারি ভাষা। দাঁত ক্ষয় রক্ষার জন্য আমরা নিয়মিত দাঁত ব্রাশ করার পরামর্শ দেওয়া হয় আমাদের, তাই তো? সাধারণভাবে দাঁতে ব্যবহৃত দাঁতের যে মাজন বা টুথপেস্টের প্রকৃতি কি হয়? কি প্রকৃতির সেই টুথপেস্টই হয়ে থাকে সাধারণত? কি প্রকৃতির হয়? আম্লিক, প্রশম, ক্ষারকীয় নাকি ক্ষয়কারক? দাঁত যে ক্ষয় রক্ষা করার জন্য আমরা প্রতিদিন টুথপেস্ট বা ব্রাশ করে থাকি, সেই ব্রাশে এটা কি প্রকৃতির হয়ে থাকে টুথপেস্টটা? এটা সাধারণত হয় কি, এটা হচ্ছে ক্ষারকীয় প্রকৃতির। এখানে ক্লোরিন বা অন্যান্য কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে সালফেট প্রভৃতি, কিন্তু সোডিয়াম সালফেট প্রভৃতির উপস্থিতি থাকে, এবং এটা ক্ষারীয় প্রকৃতির। নিম্নলিখিত কোন নদীর উপত্যকা সবচেয়ে বড়? কোন নদীর উপত্যকাটা সবচেয়ে বৃহৎ উপত্যকা পৃথিবীর? অ্যামাজন, নীল নদ, এবং আছে ইয়াংসিকিয়াং গঙ্গা। সঠিক উত্তর হবে বৃহত্তম নদী উপত্যকা হচ্ছে তোমার অ্যামাজন, যেটা দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। অ্যামাজন হচ্ছে সবচেয়ে বৃহৎ নদী। সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে জীবজগৎকে রক্ষা করে CO2, SO2, O2 এবং O3। কোনটি জীবজগৎকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে? সঠিক উত্তর হবে O3 বা ওজোন। তো আমাদের TWS একাডেমির যে অ্যাপে সেখানে ক্লাস হচ্ছে, সেখানে আমি তোমাদের একটা ব্যাচ রিকমেন্ড করতে চাইবো, যেটা হচ্ছে 2.0 WBP KP ফাউন্ডেশন 2.0 ব্যাচ, যেখানে তোমরা সিলেবাস ভিত্তিক একদমই বেসিক থেকে ক্লাস করতে পারবে, এবং তোমাদের কিন্তু বেস্ট প্রিপারেশন এখানে দেওয়া হচ্ছে। তো অবশ্যই তোমরা চেক আউট করবে এই ব্যাচটি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দাও। প্রতি ভিডিওর লিঙ্ক প্রথমেই পেতে টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে কিন্তু ভুলবে না। সকলে যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে, আই হোপ ক্লাসটি তোমাদের খুবই খুবই ভালো লাগলো। তোমার হচ্ছে পরের দিনে আবারও একটা সুন্দর পর্ব তোমাদের জন্য নিয়ে আসবো, তো সেদিন সকলে আবার যুক্ত হয়ে যাবে। এখানে ক্লাসটি শেষ করছি, সকলে ভালো থাকবে, টাটা।